হ্যালো, কি অবস্থা সবার? কি অবস্থা? যারা চলে আসছো দ্রুত জানাই দেও কার কি অবস্থা, পড়াশোনা কেমন চলতেছে। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া, সীমান্ত চলে আসছে। নমস্কার সঞ্জয়, ভালো আছি। তরিকুল, তুমি কেমন আছো ভাইয়া? আমি ভালো আছি, তোমাদের কি অবস্থা? হ্যালো বস, আরে রাব্বি, ফজলে রাব্বি, কি অবস্থা তোমার? ওয়ালাইকুম আসসালাম মেহজাবিন, নমস্কার লক্ষণ, ইফতিখারুল, নমস্কার অভিষেক, মনির, আদাব, ওয়ালাইকুম আসসালাম শাহাদত। ওকে, সবাই চলে আসছে। ওকে ওকে, ফাইন ফাইন ফাইন, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করে দিব। জাস্ট 1 মিনিট ওয়েট করি, হ্যাঁ 1 মিনিট ওয়েট করি, কারণ অনেকের কাছে নোটিফিকেশন যাইতে একটু লেট হয়, তো অনেকের কাছে নোটিফিকেশন যাইতে একটু লেট হয়, তো আমরা 2 মিনিট পর স্টার্ট করব। হ্যাঁ, 2 মিনিট পর স্টার্ট করব। ভালো আছি মনির, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, নমস্কার সমৃতা, ভালো আছি। তনুশ্রী, তুমি কেমন আছো? আদাব সাজিদ। আজকে আমাদের জটিল সংখ্যার লেকচার 2। আমরা অলরেডি জটিল সংখ্যার উপর একটা ক্লাস নিয়ে ফেলছি, আজকে আমাদের লেকচার 2। আজকেও আমরা জটিল সংখ্যার বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আজকে জটিল সংখ্যার বেসিক শেষ হবে, তারপর আগামী 2 ক্লাসে মানে সোমবারে এবং বুধবারে জটিল সংখ্যার সমস্ত টাইপের ম্যাথ করাই ফেলবো। জটিল সংখ্যায় খুব বেশি টাইপ নাই, বড় জোর 5টা থেকে 6টা টাইপ আছে। তো আগামী 2 ক্লাসে আশা করতেছি সকল টাইপের ম্যাথ কভার করে ফেলতে পারবো, মানে বুধবারের মধ্যে জটিল সংখ্যা শেষ হয়ে যাবে হোপফুলি। হ্যাঁ ওকে ভাইয়া, আজকে এনরোল করেছি, গত লেকচার করিনি। গত লেকচার না করলে তো বুঝবা না, তাইলে তুমি অবশ্যই জটিল সংখ্যার লেকচার 1 দেখে তারপরে এই ভিডিও দেখবা, নাইলে দেখো বাট খুব বেশি ভালো বুঝবা না। আমাদের যারা নতুন এনরোল করছো গত কয়েকদিন যাবত, তোমরা গ্রুপের অ্যানাউন্সমেন্ট সেকশনে যাবা। অ্যানাউন্সমেন্ট সেকশনের প্রথম পোস্টেই একদম আমাদের এই পর্যন্ত যতগুলা ক্লাস হয়েছে সবগুলা ক্লাসের লিঙ্ক সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে, এবং অ্যানাউন্সমেন্টের দ্বিতীয় পোস্টেই আগামী সপ্তাহ থেকে যে নতুন কোর্স লঞ্চ হচ্ছে, কোর্স ডি ট্রাইমেকা, ওই নতুন কোর্সের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। তো তোমরা অবশ্যই সবাই আগামী শনিবারের আগে বা এই শুক্রবারের মধ্যে ওই নতুন গ্রুপে যুক্ত হয়ে যাবা, এবং এই গ্রুপের মেম্বার যারা আসো তোমাদের জন্য ওই গ্রুপে প্রি অ্যাপ্রুভাল অন করা, মানে অ্যানাউন্সমেন্টের দ্বিতীয় পোস্টে গ্রুপের লিঙ্কটাতে গিয়ে খালি জয়েন ক্লিক করলেই অটোমেটিক তুমি ওই গ্রুপে জয়েন হয়ে যাবা। কোনো প্রশ্নের অ্যান্সার দিতে হবে না, কোনো অ্যাপ্রুভাল লাগবে না, অটোমেটিক অ্যাপ্রুভাল দেয়া আছে ওইখানে। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করি। আদাব মামুনুর, ওয়ালাইকুম আসসালাম কাহন, কেমন আছো তুমি? চমক হাসান সমানুপাতিক অভিদাতা, আরে ভাই কোথায় চমক ভাই আর কোথায় আমি? চমক ভাইয়ের 10% যদি পড়াইতে পারতাম তাইলে তো কাজ হয়েই যাইতো ভাই। চমক ভাই, রাসেল ভাই, জুয়েল ভাই, সাদ ভাই, মানে ওনারা যা ছিলেন, আমরা আসলে এরকম কিছু ভাই পাইছিলাম, রাসেল ভাই, জুয়েল ভাই, সাদ ভাই, চমক ভাই, যারা আগে উদ্ভাসে পড়াইতেন বা অন্যরকম পাঠশালায় ওনাদের ক্লাস আছে, মানে ওনাদের যদি 10 থেকে 20% পড়ানোর কি বলে যে ওনারা যেইভাবে বুঝাইতে পারেন আসলে ওই ধরনের কোয়ালিটি যদি অর্জন করতে পারি তাইলেই এনাফ। ওনারা গড লেভেল টিচার, বাংলাদেশে এখনো ওনাদের মতো টিচার আগামীতে কখনো আসবে বলে আমার মনে হয় না। বুয়েটের 04 থেকে 10, মানে 04 থেকে 10 ব্যাচ পর্যন্ত 5-6টা ব্যাচে এত ভালো ভালো কিছু টিচার আছেন বা এইরকম ভালো পড়াইতেন, ওনারা সবাই এখন আমেরিকায়, খুব কম মানুষ দেশে আছেন, একদম সবাই চলে গেছেন। রাসেল ভাই আমেরিকা, জুয়েল ভাই আমেরিকা, চমক ভাই আমেরিকা। তো ওনারা আসলে চলে যাওয়ার পর থেকে এত মানে ওনাদের লেভেলে খুব কম টিচার আসছে, এবং আগামীতেও মনে হয় না আসবে। ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, আমরা শুরু করি, ক্লাস শুরু করি। আর কমেন্ট পড়তেছি না, আমরা ক্লাস শুরু করি।
গত ক্লাসে আমরা জটিল সংখ্যার বেসিক জিনিসগুলো দেখছি এবং আমরা এটা দেখছি যে জটিল সংখ্যাকে সাধারণত এই যে এইভাবে a প্লাস আইবি এই ফরম্যাটে প্রকাশ করা হয়, অথবা কোনো কোনো বইয়ে x প্লাস আইওয়াই এইভাবেও লিখে। এটা কোনো ফ্যাক্ট না, তুমি a প্লাস আইবি দিয়ে লিখো অথবা x প্লাস আইওয়াই দিয়ে লিখো, দুইভাবেই জটিল সংখ্যাকে প্রকাশ করা হয়। এখন আমরা আজকে কি শিখব? আমরা আজকে শিখব জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশ। জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশ, জ্যামিতিক ভাবে কিভাবে একটা জটিল সংখ্যাকে প্রকাশ করা যায়। জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশ। দেখো, জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশে আমরা একটা উদাহরণ দিয়ে আলোচনা করি। ধরো একটা জটিল সংখ্যা হচ্ছে 3 প্লাস 4i। তো গত ক্লাসে দেখাইছি যে এখানে 3 হচ্ছে বাস্তব অংশ, বাস্তব অংশ 3 এবং কাল্পনিক অংশ 4। এবং গত ক্লাসে এটাও বলছিলাম যে কাল্পনিক অংশ শুধু 4, কাল্পনিক অংশ 4i না, কিন্তু কাল্পনিক অংশ হচ্ছে শুধু 4। ঠিক আছে, এইরকম একটা বাস্তব সংখ্যার বাস্তব অংশ হচ্ছে, যে বাস্তব অংশ হচ্ছে a, কাল্পনিক অংশ হচ্ছে 4 বা b, যেটা i এর সাথে থাকে। আর i জিনিসটা তো পুরাটাই কাল্পনিক, তো সে তো কোনো অংশ না। তো এখন আমরা যখন বাস্তব সংখ্যা পড়তাম, বাস্তব সংখ্যায় এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কি করতাম? এইদিকে নিতাম x অক্ষ, এইদিকে নিতাম y অক্ষ। বাট জটিল সংখ্যায় অক্ষ হবে দুইটা, x অক্ষ y অক্ষ বলা যাবে না। জটিল সংখ্যায় দুইটা অক্ষ, এদেরকে আমরা x অক্ষ y অক্ষ বলি না। এইটাকে বলা হয় বাস্তব অক্ষ, এটাকে বলা হয় বাস্তব অক্ষ, আর উপরেরটাকে বলা হয় কাল্পনিক অক্ষ। কারণ এখানে দুইটা অংশ থাকে, আমরা জানি একটা জটিল সংখ্যায় কয়টা অংশ থাকে? একটা থাকে বাস্তব অংশ, একটা থাকে কাল্পনিক অংশ। তো একটা জ্যামিতিক প্রকাশে বা জ্যামিতিক ভাবে যখন জটিল সংখ্যাকে প্রকাশ করব, তখন সেখানে দুইটা অক্ষ নিতে হবে, একটা বাস্তব অক্ষ আর একটা হচ্ছে কাল্পনিক অক্ষ। এখানে কোনো x অক্ষ y অক্ষ নাই, একটা বাস্তব একটা কাল্পনিক। তো এখন এইখানে আমরা যখন এই অক্ষগুলাতে এই জটিল সংখ্যাটাকে প্রকাশ করব, তখন দেখো বাস্তব অংশ বরাবর যেতে হবে 3 ঘর। বাস্তব অংশ বরাবর কয় ঘর? এই যে দেখো 3 প্লাস 4i না, 3 প্লাস 4i, বাস্তব অংশ 3 একক, কাল্পনিক অংশ 4 একক। তাহলে বাস্তব অক্ষ বরাবর যাব 3 ঘর, 1 2 3। এই যে দেখো, এই যে বাস্তব অক্ষ বরাবর কয় ঘর যাব? 3 ঘর। সেখান থেকে কাল্পনিক অক্ষ, যে কাল্পনিক অক্ষ তো উপরের দিকে, কাল্পনিক অক্ষ বরাবর কয় ঘর যাব? 4 ঘর। ধরো 1 2 3 4, এই যে কাল্পনিক অক্ষ বরাবর 4 ঘর, বাস্তব অক্ষ বরাবর 3 ঘর, কাল্পনিক অক্ষ বরাবর 4 ঘর। তাহলে এই বিন্দুটাই হবে এই যে 3 প্লাস 4i, 3 প্লাস 4i। তো তুমি বলতে পারো এখানে আপনি নিলেন বাস্তব অক্ষ বরাবর 3 ঘর, এই বরাবর 4 ঘর, তাহলে এখানে i কোথা থেকে আসলো? i কেন আসছে? কারণ আমরা কাল্পনিক বরাবর যা নিব তার সাথেই তো i আসবে, কাল্পনিক অক্ষ বরাবর অটোমেটিক i থাকবে। তো তুমি কাল্পনিক অক্ষ বরাবর 4 ঘর নিছো, মানে এটা হচ্ছে আসলে 4i, মানে কাল্পনিক অক্ষ বরাবর অংশ হচ্ছে 4 একক, এবং যেহেতু এটা কাল্পনিক অক্ষ বরাবর, এই জন্য তার সাথে কি চলে আসবে? i চলে আসবে। তাহলে এটাই হচ্ছে 3 প্লাস 4i। এবং এটাকে প্রকাশ করে কিভাবে জানো? প্রকাশ করে ভেক্টরের মতো। আচ্ছা, মনে আছে তোমরা ওই যে ভেক্টরকে কিভাবে প্রকাশ করতা? মূল বিন্দু থেকে এই যে এইভাবে তীর চিহ্ন দিতা না, এই যে জটিল সংখ্যাটাকে মূল বিন্দু থেকে এইভাবে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তীর চিহ্ন কোনো কোনো বইয়ে দেয়, কোনো কোনো বইয়ে দেয় না, সিম্পলি যোগ করে রাখে। বাট এই জিনিসটাকে ভেক্টরের মতো প্রকাশ করা যায়, কারণ কি এর মানও আছে, দিকও আছে। আমরা একটু পরেই দেখব যে জটিল সংখ্যা আসলে একটা ভেক্টরের মতো আচরণ করতে পারে, কারণ কি জটিল সংখ্যার মান এবং দিক দুইটাই থাকে। আপাতত আমরা এইভাবে জেনে রাখলাম যে এই যে জটিল সংখ্যাটা, এটাকে এই ভেক্টরের মতো তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা যায়। ওকে, ফাইন। তাইলে এখন এই জটিল সংখ্যাটা যদি এরকম হইতো 3 প্লাস 4i না হয়ে যদি হইতো -3 প্লাস 4i, ধরো এখন জটিল সংখ্যাটা কি -3 প্লাস 4i, তাইলে এটার প্রেজেন্টেশন কেমন হইতো? এখানে -3 মানে এই 3 একক অংশ x অক্ষের বাস্তব অক্ষের কোন দিকে? নেগেটিভ দিকে না? আগে তো ধনাত্মক দিকে ছিল, এখন -3, তাহলে -3 হচ্ছে বাস্তব অক্ষের ঋণাত্মক দিকে, 1 2 3। আর 4i তো পজিটিভ দিকে। এই এটা মনে রাখবে, ডান পাশটা হচ্ছে বাস্তব অক্ষের ধনাত্মক দিক, বাম পাশটা ঋণাত্মক দিক, এটা কার্তেশীয় স্থানাঙ্কের মতোই। আর উপরের দিকটা হচ্ছে কাল্পনিক ধনাত্মক, নিচেরটা কাল্পনিক ঋণাত্মক, ডানে পজিটিভ উপরে পজিটিভ, আর বাকিগুলো নেগেটিভ।
তাইলে -3 হবে বামে আর 4i হবে উপরের দিকে, 1 2 3 4, এই যে এইটা হবে -3 প্লাস 4i, এবং এটাকে প্রেজেন্ট করব কিভাবে, মূল বিন্দু থেকে এইদিকে তীর চিহ্ন দিয়ে দিব। একইভাবে তোমাকে যদি বলতো -3 -4i, তাহলে -3 এখানে -4i, 1 2 3 4, এইটা হয়তো -3 -4i, মানে তৃতীয় চতুর্ভাগে এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এবং এইখানে এই যে দেখো এই যে -3 এটা বাস্তব অক্ষের নেগেটিভ দিকে, আবার -4i এটাও কাল্পনিক অক্ষের নেগেটিভ দিকে 4 ঘর নিতে হবে। তো যদি এরকম থাকতো 3 -4i, 3 -4i হলে কোন চতুর্ভাগে হইতো, চতুর্থ চতুর্ভাগে, এই যে 3 এটা হচ্ছে ধনাত্মক দিকে, 1 2 3, আর -4i ঋণাত্মক দিকে, 1 2 3 4, এই যে 3 -4i। তাহলে বুঝতে পারছো ঘটনা, এই যে এইটা হচ্ছে এই জটিল সংখ্যা, এইটা হচ্ছে এই হইল না তো, আচ্ছা হইছে, বুঝা নিও। তাইলে এখন একটা জটিল সংখ্যাকে তুমি কি এইভাবে প্রকাশ করতে পারবা? এই চিত্রটাকে বলা হয় অর্গান্ড চিত্র, এই চিত্রটাকে বলা হয় অর্গান্ড, এই অর্গান্ডই তো বলে নাকি, এটার বানান কি, অর্গান্ড চিত্র। মানে এটাকে তো ওই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে না, ধরো এটা তো আসলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা না, তো এটাকে এই চিত্রটাকে বলা হয় অর্গান্ড চিত্র। মানে তোমাকে যদি পরীক্ষায় বলে একটা কি বলে জটিল সংখ্যাকে জ্যামিতিক প্রকাশ দেখাও, তখন চিত্র যেটা, পরীক্ষায় যদি বলে যে একটা জটিল সংখ্যাকে অর্গান্ড চিত্রে দেখাও, অর্গান্ড চিত্রে দেখাও, ঘটনা কিন্তু সেমই। এই জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশটাকেই অর্গান্ড চিত্র বলা হয়। তুমি আবার ভয় পাইয়া যাও না যে অর্গান্ড চিত্র আবার কি জিনিস, ভয় পাওয়ার কোনো কারণ নাই। অর্গান্ড চিত্র কি জিনিস এটা নিয়ে ভয় পাওয়ার কারণ নাই, এটাকে অর্গান্ড চিত্র বলা হয়। ওকে, ফাইন ফাইন ফাইন। এখন কথা হচ্ছে ভাইয়া একটা ভালো জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে আমরা যে এতদিন রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা পড়ে আসছি, আমরা যে এতদিন রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা পড়ে আসছি, বাস্তব সংখ্যাগুলো হচ্ছে একমাত্রিক বা ইংলিশে লিখে ওয়ান ডিমেনশনাল, ওয়ান ডিমেনশনাল, ওয়ান ডাইমেনশনাল। কেন? কারণ আমরা যে বাস্তব সংখ্যাগুলোকে প্রকাশ করতাম, ধরো এই যে মূল বিন্দু 0 1 2 3 1 2 3 -1 -2 -3, দেখো এখানে আসলে ডিমেনশন বা এক্সিস কয়টা লাগতেছে, বাস্তব সংখ্যাকে প্রকাশ করতে এক্সিস কয়টা লাগে, একটা না। তুমি মনে মনে ধরো যে এটা, মানে ধরো আর কি, যে এইটা এক্স অ্যাক্সিস, একটাই তো অক্ষ, এই যে এটা এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, আসলে এক্স অক্ষ না, জাস্ট এটাকে কি বলে সংখ্যা রেখা বা লাইন ডায়াগ্রাম। এই লাইন ডায়াগ্রামে কয়টা অক্ষ আছে, একটাই অক্ষ বা এক্সিস একটাই। তো রিয়েল নাম্বারগুলোকে প্রকাশ করার জন্য একটা ডিমেনশনালি এনাফ। কিন্তু এই জিনিসটা মনে রাখবা, এই যে আমরা আজকে কমপ্লেক্স নাম্বার পড়লাম, তুমি দেখেই বুঝতেছো অক্ষ কয়টা আছে, দুইটা আছে, দেখেই তো ওই যে চিত্র দেখেই তো বোঝা যাচ্ছে কমপ্লেক্স নাম্বার 2 ডিমেনশনাল, কমপ্লেক্স নাম্বারগুলা 2 ডিমেনশনাল। কেন? কারণ একটা কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করার জন্য অক্ষ কয়টা লাগে, দুইটা লাগে। কি কি? একটা লাগে বাস্তব অক্ষ, একটা লাগে কাল্পনিক অক্ষ। তো এটা এমসিকিউতে আসতে পারে, বাট আসার মতো না, কারণ এটা সবাই জানে, খুবই সোজা জিনিস, যে রিয়েল নাম্বারগুলো 1 ডিমেনশনাল আর কমপ্লেক্স নাম্বারগুলো 2 ডিমেনশনাল, কারণ এটা চিত্র দেখলে তো এমনিই বোঝা যায়। বাট তুমি জেনে রাখো যে না, কমপ্লেক্স নাম্বারকে প্রকাশ করার জন্য এক্সিস কয়টা লাগে, দুইটা লাগে। ওকে, ফাইন। তাইলে এখন আমরা কমপ্লেক্স নাম্বারের পরবর্তী স্টেপে যাচ্ছি। এখানে কারো কোনো সমস্যা থাকার কোনো কথা নাই, বা এখানে না বোঝার মতো কিছু নাই, এই জন্য আমি কমেন্ট পড়তেছি না। হ্যাঁ, এখানে কারো না বোঝার মতো কিছু নাই, কমেন্ট পড়তেছি না। যেইখানে আসলে বোঝার অসুবিধার কোনো টপিক থাকতে পারে সেইখানে আমি কমেন্ট পড়বো, আপাতত এখানে কমেন্ট পড়তেছি না। এখন আমরা গত ক্লাসে যে দেখলাম, এই যে আই জিনিসটা কি, আই জিনিসটা ছিল √1, সবাই জানো গত ক্লাস যারা করছো। i = √1, মানে যেটাকে আমরা ইমাজিনারি নাম্বার ধরে নিচ্ছিলাম, ওই যে ইমাজিনারির আই থেকে আই আসছে। এখন কথা হচ্ছে এই আই জিনিসটা কি মিন করে। আমি যে গত ক্লাসে তোমাদেরকে বললাম যে রুটের ভিতর মাইনাস থাকলে বের করা যায় না, এটাকে আমরা ইমাজিনারি নাম্বার ধরে ফেললাম। আচ্ছা, ধরলাম, ভালো কথা, বাট এটারও তো একটা ফিজিক্যাল মিনিং আছে না? তো তুমি যদি এই আই এর মিনিং না জানো, তোমার কাছে কি কখনো আই জিনিসটাকে নিজের আপন মনে হবে? মনে হবে না। তো এখন আমরা আই এর মিনিং শিখবো, মানে আই জিনিসটা কি করে। এই জিনিসটা যখন তুমি জেনে যাবা, তখন আইকে তোমার পরিচিত মনে হবে। দেখো আই জিনিসটা কি করে, এই জিনিসটা বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে। ধরো এটা হচ্ছে সংখ্যা রেখা, হ্যাঁ আমার লাল কলম,
লাল কলমের কালি কেমনে শেষ হয়ে গেল? লাল কলমের কালি শেষ। এই যে দেখো, ধরো এটা হচ্ছে সংখ্যা রেখা, এটা মূল বিন্দু, তারপরে এই পাশে ধরো 1, বলতেছি 1 লিখে ফেলছি 2, 1 2 3 আর লিখলাম না, ধরো 1 -1 -2 -3। এই যে জটিল সংখ্যার আই কি মিন করে, এর ফিজিক্যাল মিনিং কি সেটা আমরা শিখবো। তার আগে একটা জিনিস ব্যাখ্যা করি। দেখো এই যে এটা হচ্ছে আমাদের লাইন ডায়াগ্রাম বা সংখ্যা রেখা। এই যে 3, এই 3কে তুমি যদি -1 দিয়ে গুণ করে দাও কি হয়ে যাবে? -3 হয়ে যাবে। এটা 3 না, যে কোনো সংখ্যাকে তুমি যদি -1 দিয়ে গুণ করে দাও তাহলে সেটা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। 3কে -1 দ্বারা গুণ করে দিলে হবে -3, 2কে -1 দ্বারা গুণ করে দিলে হবে -2, রাইট? এখন এই জিনিসটা দেখো, তুমি যখন কোনো একটা সংখ্যাকে -1 দিয়ে গুণ করে দাও, সংখ্যাটা কত ডিগ্রি ঘুরে যায়? 180 ডিগ্রি ঘুরে যায়। দেখো 3কে যখন তুমি -1 দিয়ে গুণ করবা সেটা ঘুরে যাবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি ঘুরে -3 হয়ে যাবে। 2কে যখন -1 দিয়ে গুণ করে দিবা সেও 180 ডিগ্রি ঘুরে 2 কি হয়ে যাবে? -2। সেম জিনিস সবার ক্ষেত্রে, 1 এর ক্ষেত্রেও তুমি যখন -1 দিয়ে গুণ করে দিবা সেও কত ডিগ্রি ঘুরবে? 180 ডিগ্রি ঘুরবে। -1 দিয়ে গুণ করে দিলে কত ডিগ্রি ঘুরে? 180 ডিগ্রি। তাহলে আমরা জানি কোনো সংখ্যাকে -1 দ্বারা গুণ করে দেওয়া মানে হচ্ছে সেই সংখ্যাটাকে সংখ্যা রেখায় 180 ডিগ্রি ঘুরাই দেওয়া। আমি বাংলায় বলতেছি, তোমরা বুঝছো জিনিসটা। কোনো একটা সংখ্যাকে -1 দিয়ে গুণ করে দেওয়া মানে হচ্ছে সেই সংখ্যাটাকে সংখ্যা রেখায় 180 ডিগ্রি ঘুরাই দেওয়া। এখানে যে 3কে -1 দিয়ে গুণ করতে এরকম না, তুমি যদি -3কে -1 দ্বারা গুণ করো, -3কে -1 দ্বারা গুণ করলে তো -3 হয়ে যাবে +3, -3, তো সেটাও তো 180 ডিগ্রি ঘুরতেছে। তুমি এই সংখ্যা রেখায় যে কোনো সংখ্যাকে -1 দ্বারা গুণ করে দেওয়া মানে হচ্ছে সেই সংখ্যাটা 180 ডিগ্রি কোণে ঘুরে যাওয়া। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে আই এর মিনিং বের করব। কিসের মিনিং? আই এর মিনিং। এখন আমি কি বলতে পারি না যে 180 ডিগ্রি ঘুরানো যে কথা, 90 ডিগ্রি করে 2 বার ঘুরানো একই কথা? আমি কি বলতে পারি না যে 180 ডিগ্রি ঘুরানো যে কথা, 90 ডিগ্রি ইন্টু 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি কয়বার ঘুরানো? 2 বার ঘুরানো একই কথা? বুঝছো? তুমি এই যে 3কে -1 দ্বারা গুণ করছো, সে 180 ডিগ্রি ঘুরে গেছে। তো এই 180 ডিগ্রি ঘুরা কি? মনে করো আমি বললাম যে না 180 ডিগ্রি ঘুরে নাই, সে প্রথমে 90 ডিগ্রি ঘুরছে, ধরো এই যে 90 ডিগ্রি, প্রথমে 90 ডিগ্রি ঘুরছে, তারপরে আরো 90 ডিগ্রি ঘুরছে। কোনো সমস্যা আছে? আমি বললাম প্রথমে সে 90 ডিগ্রি ঘুরছে, তারপরে আরো 90 ডিগ্রি ঘুরছে, অসুবিধা নাই তো, কথা তো একই, তাই তো? 180 ডিগ্রি ঘুরা যে কথা, প্রথমে 90 ডিগ্রি, তারপরে আরো 90 ডিগ্রি ঘুরা, একই কথা। আমরা এখান থেকে অবশ্যই এটা বলতে পারি, এটা কোনো সমস্যা না। তো এখন দেখো আমরা যদি এইটা নেই যে এই যে 1কে তুমি যখন 180 ডিগ্রি ঘুরাই দিবা সেটা কত হয়ে যাবে? -1। আমরা উদাহরণটা যখন দিব বা প্রমাণটা যখন দেখবো তখন এই যে 1 আর -1 এর মধ্যেই দেখি, বাকিগুলা দিয়েও প্রমাণ করা যাবে, সমস্যা নেই। 1কে 180 ডিগ্রি ঘুরাই দিলে কত হয়ে যায়? -1। এখন এইখানে দেখো -1 কতটুকু ঘুরায়? 180 ডিগ্রি। -1 কতটুকু ঘুরায়? 180 ডিগ্রি। আমরা ধরিলাম এমন একটা সংখ্যা পি, এমন একটা সংখ্যা পি, তুমি পি ধরো, এ ধরো, বি ধরো, যা খুশি তুমি যে কোনো কিছু ধরো। আমরা বলতেছি যে -1 একটা সংখ্যাকে 180 ডিগ্রি ঘুরায়। তো 180 ডিগ্রিকে আমরা দুইটা পার্টে লিখলাম, 90 90। তো আমি ধরে নিচ্ছি যে এই -1 এর মতোই পি হচ্ছে এমন একটি সংখ্যা যা কোনো সংখ্যাকে 90 ডিগ্রি ঘুরায়, যা কোনো সংখ্যাকে 90 ডিগ্রি ঘুরায়। জিনিসটা বুঝছো? -1 হচ্ছে এমন একটি সংখ্যা যা কোনো কিছুকে গুণ করে দিলে, যাকে দিয়ে কোনো কিছুকে গুণ করে দিলে সেই সংখ্যাটাকে 180 ডিগ্রি কোণে ঘুরায়। তো আমি ধরে নিলাম পি হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যাটা যে কোনো সংখ্যার সাথে গুণ করে দিলে সেই সংখ্যাকে 90 ডিগ্রি ঘুরায়। তাহলে আমি এটা বলতে পারি না, এই যে এখানে ছিল, দেখো মনে করো যে এখানে ছিল 1, কত ছিল? 1। তো 1কে 180 ডিগ্রি কোণে ঘুরাই দিলে কত হয়? -1। 1কে 180 ডিগ্রি কোণে ঘুরে দিলে কত হয়? -1। তো আমি যদি এটাকে এইভাবে লিখি 1 ইন্টু, একবারে 180 নিলাম না, একবারে 180 নিব না, আমি 2 বার 90 করে ঘুরাবো, 2 বার 90 করে ঘুরাবো। এটা কিন্তু আবার বীজগণিত হিসাব করো না, কেউ আবার ভাইবো না যে 180-র জায়গায় 90 ইন্টু 90 লিখে ফেলছি। 90 ইন্টু 90 গুণ করে দিলে তো অনেক বড় সংখ্যা হয়ে যাবে, এটা তো আর 180 সমান হবে না। আমি বুঝাইতেছি ঘুরানোটা, তুমি আবার ভাইবো না যে 180-কে 90 ইন্টু 90 লিখছি, না তা লিখি নাই,
আমি বুঝাইতেছি 180 ডিগ্রি ঘুরানো যে কথা, 90 ডিগ্রি করে দুইবার ঘুরানো একই কথা। এখন আমরা মাত্র দেখে আসলাম যে 90 ডিগ্রি কোণে ঘুরাইতে পারে এমন সংখ্যাকে আমরা কি ধরে নিছি? পি ধরে নিছি। 90 ডিগ্রি করে ঘুরায় এমন সংখ্যাকে আমরা কি ধরছি? পি ধরছি। দেখো এই যে এই নিচে কি দেখা যাচ্ছে? হ্যাঁ নিচে দেখা যাচ্ছে। দেখো 90 ডিগ্রি কোণে ঘুরায় একটা সংখ্যাকে, 90 ডিগ্রি কোণে ঘুরাইতে পারে এমন সংখ্যাকে আমি পি ধরছি। তুমি যে কোনো কিছু ধরতে পারো। তাহলে এখান থেকে কি লিখতে পারি? 1 ইন্টু পি স্কোয়ার, 1 ইন্টু পি স্কোয়ার ইকুয়ালস টু -1। এখান থেকে লিখতে পারি পি স্কোয়ার ইকুয়ালস টু -1। এখান থেকে কি লেখা যায়? পি স্কোয়ার ইকুয়ালস টু -1 থেকে কি লেখা যায়? পি ইকুয়ালস টু √of-1। ভালো করে বুঝো, 180 ডিগ্রি ঘোরানো যে কথা, 90 ডিগ্রি করে দুইবার ঘোরানো একই কথা। তো আমরা জানি -1 দিয়ে গুণ করে দিলে কোনো একটা সংখ্যা 180 ডিগ্রি ঘুরে যায়। তো আমরা ধরে নিলাম পি হচ্ছে এমন একটা সংখ্যা যা 90 ডিগ্রি ঘুরায় কোনো একটা সংখ্যাকে। তারপরে আমরা বসাইলাম, এখান থেকে পি কত আসছে? √of-1। তো এই যে √of-1 এটাকেই তো আমরা কি ধরে নিয়েছিলাম? আই ধরে নিয়েছিলাম একদম প্রথম ক্লাসে। এটাই তো আমাদের আই। তার মানে আসলে এই পি জিনিসটা কি? আসলে এই পি জিনিসটাই হচ্ছে আই। পি জিনিসটাই হচ্ছে আই। এই যে √of-1 সেটাই তো আই ছিল, তাই না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? এই পি সংখ্যাটা হচ্ছে আসলে আই, এবং আই হচ্ছে সেই সংখ্যা, আই হচ্ছে সেই সংখ্যা, আই হচ্ছে সেই সংখ্যা বা সেই জিনিস। এখানে তুমি সংখ্যা বলো বা আই হচ্ছে সেই ফ্যাক্টর, মানে যা খুশি বলো, অসুবিধা নাই। আই হচ্ছে সেই ফ্যাক্টর, সেই সংখ্যা বা সেই জিনিস যা কোনো সংখ্যাকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়, 90 ডিগ্রি কোণে ঘুরায়। আমি একটু পরে উদাহরণ দিব, আপাতত বলে এটুক বুঝছো কিনা। এখন আমি কমেন্ট চেক করব। আমি এই জিনিসটা আরেকটু পরে দেখাবো আরো। এতটুকু আগে বুঝছো না, একটু বলো। তার মানে -1 ছিল এমন একটি সংখ্যা, -1 ছিল এমন একটি সংখ্যা যেটা দিয়ে গুণ করে দিলে ওই সংখ্যাটা 180 ডিগ্রি কোণে ঘুরে যাইতো। এবং আই, এই যে ইমাজিনারি নাম্বারটা, এইটা হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যাকে গুণ করে দিলে সেই সংখ্যাটা 90 ডিগ্রি টার্ন খেয়ে যাবে। আমাকে বলো এতটুক বুঝছো কিনা? আর এই জিনিসটার ব্যাখ্যা আমি আরো দেখাবো, এখনই দেখাবো। খালি এতটুক বুঝছো কিনা বলো। বুঝছি, ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। যারা বুঝো নাই তারাও হতাশ হও না, আমি এখনই এটা রিপ্রেজেন্টেশন দেখাবো, এখনই ক্লিয়ার হয়ে যাবে, এখনই ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আমরা জানতে পারলাম আই হচ্ছে এমন একটি সংখ্যা যা কোনো সংখ্যাকে 90 ডিগ্রি কোণে ঘুরায়। আই হচ্ছে সেই সংখ্যা। তাইলে আমরা জেনে গেলাম, দেখো আই কি জিনিস। এতক্ষণে আমরা আই এর একটা ফিজিক্যাল মিনিং পাইলাম। এখন তোমার জানতে বা পড়তে ভালো লাগবে, এখন তোমার এই জিনিসটা পড়তে বা বুঝতে ভালো লাগবে, কারণ তুমি জটিল সংখ্যার মিনিং জেনে গেছো। জটিল সংখ্যার আসল মিনিং আই। সেই আই মানে হচ্ছে সেই আই দ্বারা কোনো একটা সংখ্যাকে গুণ করে দিলে সেই সংখ্যাটা 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। যেমন দেখো একটা উদাহরণ দিই, ধরো 3 + 4i একটা জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাটাকে তুমি যদি আই দিয়ে গুণ করে দাও, এই জটিল সংখ্যাটাকে ধরো তুমি যদি আই দিয়ে গুণ করে দাও, সে কত ডিগ্রি কোণে ঘুরে যাবে? 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। ধরো আমি আগে চিত্রটা আঁকাই। ধরো এই যে এটা হচ্ছে বাস্তব অক্ষ, এটা হচ্ছে কাল্পনিক অক্ষ, তো এখানে 3 + 4i কথা হবে 1 2 3 1 2 3 4। ধরো এখানে এই যে এটা হচ্ছে 3 + 4i। তো এটাকে তুমি যদি আই দিয়ে গুণ করে দাও, কি আসবে? আই দিয়ে গুণ করে দিলে 3i + 4i²। তো আমরা দেখে আসছি আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1। আই স্কোয়ারের ভ্যালু কত? -1। তো আই স্কোয়ারের জায়গায় যদি -1 বসে দেবো, এটা হচ্ছে -4 + 3i। -4, এই যে আই স্কোয়ারের জায়গায় বসাইছি -1, প্লাসে মাইনাসে -4 + 3i। নর্মালি তো আমরা বাস্তব সংখ্যাটা বা বাস্তব অংশটাকে আগে লিখি, জটিল অংশটাকে বা কাল্পনিক অংশটাকে পরে লিখি। এখন তুমি এই চিত্রটা এটা আঁকাও, এই বিন্দুটা এখানে বসাও। -4 1 2 3 4, 3 কত? 1 2 3। এই যে -4 হচ্ছে বাস্তব অংশের ঋণাত্মক দিকে, আর 3i হচ্ছে ধনাত্মক দিকে। 1 2 3। এই যে ধরো এই বিন্দুটা হচ্ছে -4 + 3i। তো তুমি এইরকম একটা অর্গান্ড চিত্র, এটাকে কি বলে? অর্গান্ড চিত্র।
অর্গান চিত্র, আসলে অর্গান চিত্র আসলে আমাদের যে আছে না কি বলে গ্রাফ পেপার, তুমি গ্রাফ পেপারও এভাবে আঁকাইতে পারো, কোনো সমস্যা নাই, মানে 3 ঘর 4 ঘর। তুমি যদি বাস্তব অক্ষকে এক্স অক্ষ আর কাল্পনিক অক্ষকে ওয়াই অক্ষ ধরে তুমি নর্মাল যে গ্রাফ পেপার আছে না ওখানেও আঁকাও, তাও দেখবা এই যে দুইটা, আহা, এই যে দুইটা সংখ্যা পাইলাম, এই সংখ্যা দুইটার মধ্যবর্তী কোণ এক্স্যাক্টলি 90 ডিগ্রি হবে, এক্স্যাক্টলি 90 ডিগ্রি হবে, এক্স্যাক্টলি 90 ডিগ্রি হবে, তুমি মাইপা দেখতে পারো, কথা সত্য। তার মানে আমরা কি বলতে পারি, এই সংখ্যাটাকে, এই যে এই সংখ্যাটাকে আই দিয়ে গুণ করে দেওয়ার ফলে, আই দিয়ে গুণ করে দেওয়ার ফলে এই সংখ্যাটাকে আই দিয়ে গুণ করে দেওয়ার ফলে নতুন যে সংখ্যাটা পাওয়া গেছে, মানে কি সেই সংখ্যাটা কি সংখ্যা, কোন সংখ্যা, সেই সংখ্যাটা হচ্ছে আর কিছুই না, জাস্ট এই যে সংখ্যাটা ছিল সেটা 90 ডিগ্রি কোণে ঘুরে এখানে চলে আসে। দেখো এই সংখ্যাটাকে আই দিয়ে গুণ করে দেয়া মানে হচ্ছে এই সংখ্যাটা 90 ডিগ্রি কোণে ঘুরে এই দিকে চলে আসছে। তার মানে আমরা বলতে পারি আই হচ্ছে সেই সংখ্যা যা কোনো সংখ্যাকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। কখন? যখন তুমি আই দিয়ে সেই সংখ্যাটাকে গুণ করে দিবা। আমি আরেকটা জিনিস বোঝাই, যাদের এখনো ক্লিয়ার হয় নাই তারা এই সিম্পল জিনিসটা দেখো, যাদের এখনো ক্লিয়ার হয় নাই আরেকটু দেখো, আমি তারপর কমেন্ট করবো। ধরো 3 + 4i, 3 + 4i, তুমি এখানে চিন্তা করলে এখানে আই নাই, তুমি এখানে চিন্তা করো যে আই নাই, এখানে ধরো এরকম আছে 3 + 4, ধরো আই এখানে গুণ আকারে নাই, আমি ধরলাম আই নাই, 3 + 4, তাহলে তুমি এটা কিভাবে একটা 1 2 3, এই যে এতটুকু হচ্ছে 3, এতটুকু হচ্ছে 3, তারপরে 4, 1 2 3 4, এই যে এতটুকু হচ্ছে 4। এখন এইখানে তো আসলে শুধু 4 না, এখানে কি আছে, এখানে 4i আছে না, মানে আই 4 এর সাথে আই কি আকারে আছে, গুণ আকারে আছে, আই কি আকারে আছে, গুণ আকারে আছে। তো আই কি করে, একটা সংখ্যাকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। আই যার সাথে গুণ আকারে থাকে সেই সংখ্যাটাকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। তো সে কি করবে, এই 4 কে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেবে। এই যে 4 ছিল না, এই 4টাকে, এই যে এই 4টাকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিবে। এই যে কত ডিগ্রি কোণে ঘুরিয়ে দিবে, 90 ডিগ্রি। এই যে 4 ছিল, এই 4টাকে সে এইভাবে সোজা করে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিবে। এই জন্যই তো এই পয়েন্টটা হয় 3 + 4i। আসলে সে এইখানে যে 4 একক অংশ ছিল, এই 4 একক অংশটার সাথে যখন আই গুণ আকারে চলে আসছে, তো আই কি করছে, এই 4টাকে এখান থেকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিছে। এই জন্যে জটিল সংখ্যা 3 + 4i এর চিত্র হয় এইটা। তোমরা কি এখন বুঝতে পেরেছো? এখন কি জটিল সংখ্যার মানে বুঝতে পারছো? যদি জটিল সংখ্যার মানে বুঝতে পাইরা থাকো, এখানে লিখে রাখো যে এইখানে আই দিয়ে গুণ করে দিলে এটা 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। এই জন্য 3 + 4i এর চিত্র হয় এইটা, 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। এখানে 90 ডিগ্রি না দিয়ে এইখানে লিখে রাখি, এই যে দেখো এখানে 4 এর সাথে যেহেতু আই গুণ আকারে আছে, এই অংশটাকে সে 90 ডিগ্রি কোণে এই দিকে ঘুরাই দিবে, এই দিকে 90 ডিগ্রি কোণে ঘুরাই দিবে। তোমরা কি বুঝতে পেরেছো? জটিল সংখ্যার এই জিনিসটা না, মানে স্কুল কলেজে স্যাররা, স্কুল না তো মানে কলেজে স্যাররা আসলে, মানে আমি কোনো কলেজের স্যারদেরকে অপমান করতেছি না, মানে ওনারা অনেক ভালো পড়ায় অবশ্যই। আমি যার কাছে, বা আমি ম্যাথ যে স্যারের কাছে পড়ছি, আমার গৌতম স্যার খুবই পছন্দের টিচার, মানে আসলে ওনার, আমার লাইফে ওনার অবদান অনেক। ওনার কাছে ম্যাথ না বললে হয়তো বুয়েটে আসা হতো না। ওনারা খুবই ভালো পড়ান, এবং যেহেতু ওনারা 20-25 বছর ধরে ম্যাথই পড়ান, তো ওনারা ম্যাথ যখন করান খুবই ভালো ম্যাথ করান। কিন্তু এখনো মানে সব টিচার না এই জিনিসগুলো ব্যাখ্যা করেন না, ক্লাসে এই জিনিসগুলো ব্যাখ্যা করে না বলে তোমরা ম্যাথ করতে পারো, পরীক্ষায়ও পারো, কিন্তু জিনিসটা না মানে একটু হইলেও তোমার কাছে অচেনা থাইকা যায়, যে জটিল সংখ্যা তোমার কাছে জটিলই থাইকা যায়। কিন্তু এই জিনিসটা কত সোজা, দেখো একটা সংখ্যাকে তুমি 90 ডিগ্রি কোণে ঘুরাবা, সেই জন্য তোমার এই সংখ্যাটাকে যা দিয়ে গুণ করতে হবে সেটাই হচ্ছে আই। তো এখন তোমার কাছে জিনিসটা সহজ না? এই বলো তো বুঝছো কিনা, একটু কমেন্ট করি। ক্লিয়ার? আই কেন গুণ করব, আই গুণ করব কেন, সংখ্যাটা তো 3 + 4i ছিল, সংখ্যাটা ছিলই 3 + 4i। তো তুমি আসলে তোমার যেই সংখ্যা, সেই সংখ্যাতে তোমার যাইতে হবে না। তুমি যদি 3 + 4i যাইতে চাও, তাহলে অবশ্যই 4 কে i দ্বারা গুণ করতে হবে, এছাড়া তো কোনো অপশন নাই। বুঝছো কি? ওকে ফাইন। সৌমিত্র দ্বীপ, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ওরে জোস। জটিল সংখ্যা ইকুয়ালস টু সহজ সংখ্যা। হ্যাঁ রাইট, জটিল সংখ্যা ইকুয়ালস টু সহজ সংখ্যা। ভেরি গুড, ভেরি গুড। এখন আরেকটা উদাহরণ দেখাই, দেখো আরেকটা সুন্দর জিনিস দেখাই। গত ক্লাসে আমরা এটা দেখছিলাম না, গত ক্লাসে আমরা এটা দেখছি যে i⁴ = 4 = 1,
i টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1, অথবা i টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু 1, i টু দি পাওয়ার 12 ইকুয়ালস টু 1। মানে কথা হচ্ছে i এর পাওয়ার যদি 4 বা 4 এর গুণিতক থাকে তখন ভ্যালু হয়ে যায় 1। হ্যাঁ, তোমার কি কখনো মাথায় এটা আসছে যে কেন 1 হয়? কেন 1 হয় চলো দেখি। ধরো এইটা হচ্ছে যে বাস্তব অক্ষ, এটা কাল্পনিক অক্ষ, এখানে একটা সংখ্যা আছে 1। ধরো এখানে একটা সংখ্যা আছে, বাস্তব অক্ষে তো 1 থাকতেই পারে, কোনো অসুবিধা নাই। এখানে একটা সংখ্যা আছে 1, এই 1 কে তুমি যদি i দিয়ে গুণ করে দাও, মনে করো যে 1 গুণ i কি হয়ে যাবে? i না? 1 কে i দিয়ে গুণ করে দিলে i হয়ে যাবে। আর আমি একটু আগে দেখা এসেছি কোন একটা সংখ্যাকে i দিয়ে গুণ করে দেওয়া মানে কত ডিগ্রি ঘুরে যাওয়া? 90 ডিগ্রি ঘুরে যাওয়া। এই যে দেখো 90 ডিগ্রি ঘুরে যাবে। তাহলে এই যে 1 কে তুমি i দিয়ে গুণ করে দিলা মানে 1 * i = i, এই iটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে না? iটা 90 ডিগ্রি, যে 1টাকে i দিয়ে গুণ করে দিলে সেই সংখ্যাটা 90 ডিগ্রি ঘুরে, এটা ছিল বাস্তব অক্ষ, এটা ছিল কাল্পনিক অক্ষ, কাল্পনিক অক্ষে চলে আসবে, তাই না? অবশ্যই কাল্পনিক অক্ষে চলে আসবে। এখন এখানে আসার পরে এটাকে তুমি যদি আবার i দিয়ে গুণ করে দাও, এখানে ছিল i, এই i কে তুমি যদি আবার i দিয়ে গুণ করো কি হয়ে যাবে? i স্কয়ার, তাই না? অবশ্যই i স্কয়ার হয়ে যাবে। এখন দেখো i স্কয়ারের ভ্যালু কত? -1 আমরা জানি। i স্কয়ারের ভ্যালু কত? -1। গত ক্লাসে দেখে আসছি i স্কয়ারের ভ্যালু -1। এরপরে এটাকে তুমি যদি আবার i দিয়ে গুণ করো, -1 কে তুমি যদি আবার i দিয়ে গুণ করো কি হবে? -i। এই যে এখানে কি হবে? এইটা হবে -i। -i কে তুমি যদি আবার i দ্বারা গুণ করো, -i স্কয়ার। আমরা জানি i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1। তা মাইনাসে মাইনাসে +1, দেখো মাইনাসে মাইনাসে +1। এই যে দেখো, তার মানে টোটাল 4 বার গুণ করার পরে, প্রথমে একবার গুণ করার পরে 90 ডিগ্রি ঘুরছে, এখানে আবার 90 ডিগ্রি ঘুরবে, এখানে আবার 90 ডিগ্রি, এখানে আবার 90 ডিগ্রি। তো আমরা তো এটা জানি যে একবার যদি 360 ডিগ্রি ঘুরে আসে, একটা সংখ্যা যদি 360 ডিগ্রি ঘুরে আসে তাহলে তো সে আবার আগের পয়েন্টেই আসবে, তাই না? এই জন্য তুমি যখন i দ্বারা 4 বার গুণ করো, দেখো i দিয়ে তুমি যখন 4 বার গুণ করে দাও তাহলে আসলে সংখ্যাটা আগে যা থাকে মানে আগে যা ছিল সেটা পরেও তাই থাকবে। তো এখানে 1 ছিল, লাস্টেও 1ই থাকবে। একইভাবে তুমি প্রতি 4 বারে, প্রতি মনে করো একবার ঘুরে আসলো মানে i টু দি পাওয়ার 4 আগেরটাই থাকতেছে মানে 1ই থাকতেছে, আরেকবার ঘুরে আসলো আরো 4 বার মানে i টু দি পাওয়ার 8, আরো একবার i টু দি পাওয়ার 12, 16, মানে এভাবে যতবার ঘুরে আবার আগের বিন্দুতে আসবা 4 বার করে যতই ঘুরতে থাকো, মনে করো i টু দি পাওয়ার 100, i টু দি পাওয়ার 100, i টু দি পাওয়ার 100 হবে 1। কেন? কারণ i টু দি পাওয়ার 100 মানে আসলে 25 বার ঘোরা। এই যে এইভাবে কয়বার ঘুরবা? 25 বার, 4 25 100, তাই না? বা তোমাকে যদি বলি i টু দি পাওয়ার 81, i টু দি পাওয়ার 81 আমরা এইভাবে লিখি i টু দি পাওয়ার 80 ইনটু i মানে i। কেন? কারণ i টু দি পাওয়ার 80 মানে হচ্ছে 20 বার ঘোরা, i টু দি পাওয়ার 80 মানে এই যে এইটা কয়বার ঘোরা? 20 বার। তো তুমি তো ঘুইরা লাস্টে পরে আবার এইখানেই আসবা, তো i টু দি পাওয়ার 80 মানে তো আর নতুন কিছু পাইতেছো না, যেইখানে ছিলা তুমি ওইখানেই আসো, খালি এক্সট্রা থাকতেছে i। এই জন্যই আমরা গত ক্লাসে এই সূত্রগুলো ইউজ করতে পারছিলাম। তোমরা কি এখন বুঝছো জটিল সংখ্যা কত সোজা জিনিস? তোমরা কি এখন বুঝতে পারছো জটিল সংখ্যা কত সুন্দর, কত মজার? ওকে ফাইন, ভেরি গুড ভেরি গুড, সবাই বুঝতে পারছে। খুবই সুন্দর জিনিস, জটিল সংখ্যা আসলে কঠিন কিছু না, জটিল সংখ্যা কঠিন কিছু না। এখন আমরা শিখবো মডুলাস এবং আর্গুমেন্ট। কে কি কমেন্ট করতেছে আরেকটু দেখে নিই। চান্দু খেলা হবে। ও মা, কি মামুনুর রশিদ তুমি আবার কি খেলাধুলা শুরু করবা এখানে? আপাতত খেলাধুলা করা লাগবে না, আগে পড়াশোনা করো। আপাতত খেলাধুলা লাগবে না, ক্লিয়ার? বুঝছি ক্লিয়ার, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, বুঝতে পারলেই তো সেরা। এখন চলো আমরা নতুন আরেকটা জিনিস দেখবো, মডুলাস এবং আর্গুমেন্ট, জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট। যারা সরল রেখায় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এবং কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার ইন্টারচেঞ্জ শিখে আসছো, ওই যে সরল রেখার 3.1 ছিল আমার ফার্স্ট পেপারে ক্লাস করছো, অথবা ব্যাচ প্রতিশ্রুতির ক্লাস করছো, তারা অলরেডি জানো, ওই যে আমি ওখানে পড়াইছি। 2 ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে, একটা কার্তেশীয় একটা পোলার। তো পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট ছিল, ওই কনভার্সন যারা শিখে আসছো তাদের কাছে এই জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট কিছুই না, একদম সোজা জিনিস। মডুলাস এবং আর্গুমেন্ট দেখো, জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট, এটা হুবহু ওই সরল রেখার ওই টাইপটা, একদম সেম।
জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট। তো এখন দেখো এখানে কোনটা কি জিনিস। আমি একটু আগে বলছিলাম যে জটিল সংখ্যা আসলে একটা ভেক্টরের মতো আচরণ করে, তাহলে এর মানও থাকবে দিকও থাকবে। জটিল সংখ্যার কি কি থাকবে? যেহেতু জটিল সংখ্যা একটা ভেক্টরের মতো আচরণ করে, তাহলে এর মান থাকবে এবং দিক থাকবে, তাই না? মানও থাকবে দিকও থাকবে। তো এই যে মান মানেই হচ্ছে মডুলাস, দিক মানেই হচ্ছে আর্গুমেন্ট। ধরো আমরা যখন ভেক্টর অধ্যায় তোমরা পড়ছো, ভেক্টর অধ্যায় দেখছো একটা ভেক্টরের মান এবং দিক থাকে, দুইটাই থাকে। মান বের করার সূত্র ছিল r = √p² + q² + 2pq cos α, আর দিক নির্ণয়ের সূত্র ছিল tan θ q sin θ / p কি জানি, হ্যাঁ q sin α / p + q cos α, হ্যাঁ ওটা। তো এখানেও সেম জিনিস, মান মানে হচ্ছে মডুলাস আর দিক মানে হচ্ছে আর্গুমেন্ট। তো এখানে তো আমরা ওই ভেক্টরের সূত্র ইউজ করব না, এখানে ভেক্টরের সূত্র ইউজ করব না। দেখো এখানে আমরা কিভাবে করি। ধরো একটা জটিল সংখ্যা হচ্ছে a + ib। আচ্ছা, জটিল সংখ্যা কিন্তু z দ্বারা প্রকাশ করা হয়, জানো? জটিল সংখ্যাকে স্মল ছোট হাতের z দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের z, a + ib ছোট হাতের z দ্বারা প্রকাশ করা হয়। তো ধরো এই যে জটিল সংখ্যাটা আঁকাইলাম, এটা হচ্ছে বাস্তব অক্ষ, এটা হচ্ছে কাল্পনিক অক্ষ। আজকে প্রচুর গরম, দাঁড়ায় থাকা যেতেছে না গরমে। আজকে হঠাৎ করে এত গরম কেমনে বুঝলাম না। দেখো a + ib, ধরো a + ib হচ্ছে এই সংখ্যাটা, a + ib। তাহলে আমরা এখানে যদি লম্ব আঁকাই বলতে পারি এতটুকু হচ্ছে a, এতটুকু হচ্ছে b, তাই না? এতটুকু a, এতটুকু b। তাহলে এখানে মডুলাস মানে হচ্ছে এই যে ডিরেক্ট এতটুকু, এতটুকু ডিরেক্ট ডিসটেন্স, এই যে ডিরেক্ট ডিসটেন্সটা এটাই হচ্ছে মডুলাস। এটার মান কি হবে? √, পিথাগোরাস, a² + b²। এটা বুঝতে তো কারো অসুবিধা নাই। মানে জটিল সংখ্যার মডুলাস হচ্ছে এই একদম কেন্দ্র থেকে ডিরেক্ট যে ডিসটেন্সটা আছে না, ডিরেক্ট যে ডিসটেন্সটা ওটাই হচ্ছে মডুলাস, ওটাকেই বলে কি? মডুলাস। তাহলে আমরা বলতে পারি এখানে মডুলাস হচ্ছে মডুলাস। আচ্ছা, মডুলাসকে আর দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা? আর। আমরা সরল রেখায়ও কিন্তু বা ভেক্টরেও কিন্তু এতটুকু আরই ধরতাম, বা সরল রেখাতে এটাকে আমরা ধরতেছি আর। মডুলাস r = √a² + b²। তো এই জিনিসটা কিন্তু ওই যে দেখো, এটা না মডুলাস কেন হয়েছে জানো? এটা না মডুলাস হয়েছে কারণ এটা সবসময় পজিটিভ। মডুলাস মানেই তো সবসময় পজিটিভ, মডুলাসের মধ্যে যা থাকে সবকিছুই কি পজিটিভ না? তো এটাকে এইভাবে লেখা হয় যে মডুলাসকে আর লেখা হয়, অনেক সময় এইভাবে লেখা হয়, মডুলাসকে এইভাবে লেখা হয় মডুলাস অফ জেড। আর অনেক কম জায়গাতেই লিখে, অনেক জায়গায় দেখবে আর লিখে না, জাস্ট এই যে এমনি লিখে মডুলাস জেড, মানে মডুলাসের মধ্যে জেড, মডুলাস চিহ্নের মধ্যে জেড। এটা মডুলাস বলা হয় কেন? কারণ এই দূরত্ব কখনো নেগেটিভ হয় না। আমরা জানি দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না। তো যেহেতু এটা একটা দূরত্ব, তো এই দূরত্বটা নেগেটিভ হবে না, যেই জন্য মডুলাসের মধ্যে রাখতেছি √a² + b²। এটা হচ্ছে মডুলাস। আর আর্গুমেন্ট কি? আর্গুমেন্ট হচ্ছে দিক, এই যে দিক, এই যে থিটাটা, এই যে এটাই হচ্ছে আর্গুমেন্ট। জটিল সংখ্যাটা বাস্তব অক্ষের সাথে, কোনো একটা জটিল সংখ্যা বাস্তব অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেটাই হচ্ছে তার আর্গুমেন্ট। এটাকে আমরা দিকও বলতে পারি। তুমি যেটা এটা মনে করো এটা ভেক্টর, তুমি যদি চিন্তা করো এটা ভেক্টর, তাহলে যে এটা হচ্ছে মান, এতটুকু হচ্ছে মান, এটা হচ্ছে দিক, তাই না? খালি সূত্রগুলো আলাদা। এই ভেক্টরের মানের সূত্র কিন্তু এটাই ছিল যখন এই যে এইভাবে 90 ডিগ্রি গুণে থাকতো, এখানে মাঝখানে 90 ডিগ্রি হইতো। আচ্ছা, ওই আলাপে না যাই। এখন এখানে আমি এই থিটাটা বের করবো, কেমনে বের করবো? আমরা জানি tan θ = লম্ব বাই ভূমি। এই যে লম্ব হচ্ছে b, ভূমি হচ্ছে a, b/a, তাই না? tan θ = b/a। বাট এখানে অবশ্যই আমরা একটা মডুলাস দেব। কেন? কারণ এখানে b হচ্ছে লম্ব, a হচ্ছে ভূমি। লম্ব এবং ভূমি তো দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো কোনো নেগেটিভ হইতে পারে না। এখানে a + ib, এটা তো নেগেটিভ হইতে পারে। ধরো a + ib, এখানে হইলে হবে -a + ib, এখানে -a - ib, এখানে ধরো a - ib, মানে কোন চতুর্ভাগে আছে সেটার উপর ডিপেন্ড করে সংখ্যাটা এখানে প্লাস মাইনাস হইতে পারে। কিন্তু তুমি যখন এখানে b/a বসাবা, এগুলো তো দৈর্ঘ্য, দৈর্ঘ্য তো ঋণাত্মক হয় না, এই জন্য মডুলাস দিতে হবে। তাহলে এখান থেকে থিটা কি আসবে? এখান থেকে থিটা হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ b/a। এটাই হচ্ছে আর্গুমেন্ট। এটাকে কি বলে? আর্গুমেন্ট। এটাই হচ্ছে এই জটিল সংখ্যার আর্গুমেন্ট। এটাকে বলে আর্গুমেন্ট অফ জেড বা আর্গ জেড। আর্গুমেন্ট অফ জেড এমনি লেখা হয় আর্গ জেড, ARG, আর্গুমেন্ট অফ জেড। এটাকে বলে আর্গুমেন্ট অফ জেড, আর এটাকে বলে মডুলাস অফ জেড। খুবই সহজ জিনিস না? খুবই সহজ জিনিস। এখন মডুলাস অফ জেড, এই সূত্রটা প্রত্যেক চতুর্ভাগে সেম। ওই যে কার্তেশীয় পোলার, কার্তেশীয় থেকে পোলারে নেয়ার মতো ছিল যেটা, এই √a² + b² সব জায়গায় সেম। কিন্তু
থিটার ভ্যালুটা এক এক চতুর্ভাগে এক এক রকম হইতে পারে, থিটার ভ্যালুটা এক এক চতুর্ভাগে এক এক রকম হবে। আমরা এখানে এটা শিখলাম, দেখো এখানে আমরা এইটা শিখলাম। তো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, এই দেখো আর এর সূত্রটা আমি মুছে ফেললাম, কারণ আর বা মডুলাস অফ জেড এটা সব ক্ষেত্রেই সেম সূত্র। এই যে আমি এখানে অ্যাঙ্গেলটা নিছি না, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা কি নিছি বাস্তব অক্ষের সাথে। দেখো আচ্ছা তোমরা আগে লিখো, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের বিন্দুর ক্ষেত্রে, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে বিন্দুর বেলায়, ফার্স্ট কোয়াড্রেন্টের বিন্দুর বেলায় খেয়াল করো, এই যে তুমি যখন থিটাটা ঘড়ির কাঁটার বিপরীতে লিখছো, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি যখন অ্যান্টি ক্লকওয়াইজ লিখবে, এটাকে এইভাবে লিখো। আচ্ছা আগে দাঁড়াও সুন্দর করে লিখে দিই, এই যে এইভাবে লিখো, আগে থিটা আসছিল, তারপর তুমি এটাকে লিখো আর্গুমেন্ট অফ জেড ইকুয়ালস টু tan ইনভার্স বি বাই এ। এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এখন বাস্তব অক্ষের সাথে অ্যাঙ্গেল হবে, যে এটা হবে বাস্তব অক্ষের সাথে অ্যাঙ্গেল। কেউ যদি চায় না আমি ঘড়ির কাঁটার বিপরীতে নিব না, আমি ঘড়ির কাঁটার দিকে নিব, সেটাও তো হইতে পারে, তাই না? কিছু ঘাটতেরা মানুষ থাকে না যে না আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিব না, আমি অ্যাঙ্গেল বাস্তব অক্ষের সাথেই নিব কিন্তু ঘড়ির কাঁটার দিকে। তখন এই অ্যাঙ্গেলটা কি হবে, এই অ্যাঙ্গেলটা কি হবে বলো তো? এই অ্যাঙ্গেলটা টোটালটা হচ্ছে 360, টোটালটা হচ্ছে 360। দেখো যে এটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, আর যদি কেউ ক্লকওয়াইজ নেয়, কেউ যদি ক্লকওয়াইজ নেয় তখন কি হবে? তখন আর্গুমেন্ট অফ জেড হবে, দেখো টোটালটা এখান থেকে ঘুরে এই পর্যন্ত হচ্ছে 360 মাইনাস এতটুকু মাইনাস, এটা কত থিটা কত আসছে tan ইনভার্স বি বাই এ, tan ইনভার্স এই যে এখানে তো পাইছিলাম থিটা, এই যে এটাই তো থিটা, এটাই তো থিটা tan ইনভার্স বি বাই এ। দেখো tan ইনভার্স বি বাই এ, যে টোটালটা হচ্ছে এখানে থিটা, তো এটা পাইছিলাম লিখে রাখি, নাহলে আবার ভাববা যে এটা কোথা থেকে আসছে, tan ইনভার্স মডুলাস অফ বি বাই এ। এখান থেকে ঘুরে এই টোটালটা 360, আমার তো টোটালটা দরকার নাই, আমার এখান থেকে এই পর্যন্ত দরকার, তো থিটা কি করে দিতে হবে? মাইনাস করে দিতে হবে। এখানেই অ্যান্সার দেওয়া যাবে না, কেন? কারণ এটা ঘুরতেছি ঘড়ির কাঁটার দিকে, আমরা জানি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হচ্ছে পজিটিভ আর ক্লকওয়াইজ অ্যাঙ্গেল কি নেগেটিভ। তো এই পুরাটাকে ব্র্যাকেটের মধ্যে আইনা সামনে কি দিতে হবে? একটা মাইনাস দিতে হবে, সামনে একটা কি দিতে হবে? মাইনাস দিতে হবে। বুঝছো নাকি জিনিসটা? কি বুঝছো? আমি পরে আবার উদাহরণ দিব, তুমি আগে জিনিসটা দেখো। এইটা যদি থিটা হয় তাহলে এটা কি হবে? 360 মাইনাস থিটা, বাট এই ক্লকওয়াইজ ঘুরলে সেটা তো নেগেটিভ, তো পুরাটার সামনে কি দিতে হবে? নেগেটিভ দিতে হবে। এতটুকু কি বুঝছো? এতটুকু কি বুঝছো? হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই কেউ তো সামনে মাইনাস দিলা না? হ্যাঁ, তরিকুল ইসলাম ঠিক বলছো, মাইনাস 2π প্লাস থিটা। এই মাইনাস দিয়ে গুণ করার দরকার নাই। হ্যাঁ, অনেকে আবার এগুলোকে এইভাবে লিখে মাইনাস দিয়ে গুণ করে দেয়। এই মাইনাস দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে মাইনাস 360 প্লাস tan ইনভার্স বি বাই এ। তোমার মাইনাস দিয়ে গুণ করার দরকার কি? মাইনাস দিয়ে গুণ করার দরকার নাই, মাইনাস সামনে থাকুক, মাইনাস সামনে থাকুক, মাইনাস সামনে থাকলেই জিনিসটা তোমার কাছে বেশি ক্লিয়ার থাকবে। মাইনাসটা সামনে থাকুক, তোমার গুণ করে দেওয়ার দরকার কি? গুণ করতে গিয়ে শুধু শুধু প্যারা নেওয়ার দরকার আছে? শেষ। এই তোমার এখনই যদি এটা ক্লিয়ার না হয়, যাদের এখনো ফুল ক্লিয়ার হয় নাই, যখন উদাহরণ দিব তখন ক্লিয়ার হয়ে যাবে, যখন উদাহরণ দিব তখন ক্লিয়ার হবে। এখন আপাতত দেখো, এখন আপাতত দেখো, আমরা আগে 4টা চতুর্ভাগ কভার করি। এখানে জেড ইকুয়ালস টু ছিল আই এ প্লাস আই বি, আর মডুলাস অফ জেড সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার কোনো চেঞ্জ নাই। এখন যদি একটা জটিল সংখ্যা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, সেকেন্ড কোয়াড্রেন্ট, দেখো সেকেন্ড কোয়াড্রেন্ট ধরো এইখানে একটা, এইখানে এইখানে, তাহলে ধরো এইখানে তো দ্বিতীয় চতুর্ভাগে তো বিন্দুটা হবে এরকম মাইনাস এ প্লাস আই বি, তাই না? দ্বিতীয় চতুর্ভাগে তো এ নেগেটিভ হবে, এই যে এ নেগেটিভ, বি এইদিকে, বি পজিটিভ, এই যে মাইনাস এ প্লাস আই বি। তাহলে এখানেও এই থিটা কি হবে? এই থিটা কি হবে? tan ইনভার্স মডুলাস অফ বি বাই এ, বি বাই মাইনাস এ, মডুলাস অফ বি বাই মাইনাস এ। বাট আমি বলছিলাম যে এখানে প্লাস থাকুক মাইনাস থাকুক, তুমি যখন মডুলাস দিয়ে দিবা তখন তো ভিতরের সবকিছুই পজিটিভ হয়ে যাবে, তাই না? কারণ এখানে যদিও ওইটা মাইনাস, বাট এই দূরত্বটা তো আর নেগেটিভ না, তাই না? এই দূরত্বটা তো এতটুকু তো সবসময় পজিটিভ এ, এতটুকু পজিটিভ বি, দূরত্ব নেগেটিভ হয় না। কাজে এখানে তুমি যেই চতুর্ভাগে এই বিন্দুটা নেও, এখানে প্লাস মাইনাস যাই থাকুক, থিটার ভ্যালু কিন্তু সেমই আসবে। থিটার ভ্যালু আগে যা আসছিল এখানে কি আসবে? তাই আসবে, থিটা চেঞ্জ হবে না। এখন কথা হচ্ছে এখানে কি থিটা অ্যান্সার নেওয়া যাবে? এইখানে আর্গুমেন্ট কোনটা হবে? এখানে কি আর্গুমেন্ট থিটা? এখানে কিন্তু থিটা আর্গুমেন্ট নয়, এখানে কিন্তু থিটা আর্গুমেন্ট নয়। কেন?
কারণ আর্গুমেন্ট নিতে হয় বাস্তব অংশের সাথে বা বাস্তব অক্ষের সাথে। তাহলে এখানে আর্গুমেন্ট হতে পারে দুইটা। যখন কেউ ক্লকওয়াইজ নেবে, যেটা হচ্ছে বাস্তব অক্ষ, এটা হচ্ছে বাস্তব অক্ষ। এই দেখো, কেউ নিতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি মানে এটা পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ যারা নিবে তাদের অ্যান্সার কি হবে? এখান থেকে শুরু করে এই পুরাটা হচ্ছে 180, এখান থেকে শুরু করে পুরাটা হচ্ছে 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা লিখে রাখো। আর থিটার ভ্যালু তো এটাই। আচ্ছা, এই থিটা আবার কাইটা রাখছি, অনেকে ভাববে কাইটা দিছি না, আমাদের থিটা কাজে লাগবে, বাট আর্গুমেন্ট শুধু থিটা হবে না, আর্গুমেন্ট জেড ইকুয়ালস টু এইটা। দেখো থিটা তো যেটা ছিল এটাই, tan ইনভার্স মডুলাস অফ বি বাই এ, এখানে মাইনাস এ, বাট ভ্যালু সেমই থাকবে এখানে, যেহেতু মডুলাসের ভিতর আছে। আমি থিটা কাইটা দিছিলাম এইটা বোঝানোর জন্য যে এখানে থিটা আর্গুমেন্ট হবে না, আর্গুমেন্ট হবে এক্স। এই বারবার খালি এক অক্ষ বলে ফেলি, এই একই কথা, বাস্তব অক্ষ। 180 পুরাটা এখান থেকে এই পর্যন্ত 180, আর এই থিটাটা মাইনাস করে দিব। এখন কেউ যদি ভাবে না আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিব না, আমি নিব ক্লকওয়াইজ, আমি নিব কি ক্লকওয়াইজ, তাহলে কি হবে? তাহলে সে কোনটা নিবে? এই যে এক্স অক্ষ না তো বাস্তব অক্ষ থেকে এই পর্যন্ত না। দেখো সে কিন্তু এই জটিল সংখ্যা কিন্তু এইটা ছিল, এই যে এইটা জটিল সংখ্যা কিন্তু এইটা। তাহলে যে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে সে এখান থেকে এই পর্যন্ত আসবে, তাহলে তার অ্যাঙ্গেল কতটুকু হবে? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180, সাথে আরো ঘুরবে থিটা, সাথে আরো ঘুরবে থিটা। এই যে এখান থেকে এই পর্যন্ত 180, সাথে আরো থিটা, কিন্তু এই পুরাটা তো ঘড়ির কাঁটার দিকে, এই জন্য সামনে নেগেটিভ। আর্গুমেন্ট অফ জেড সাথে কি দিতে হবে? নেগেটিভ। এই যে পুরাটা এখান থেকে শুরু হয়ে 180, সাথে আরো থিটা, কিন্তু ক্লকওয়াইজ অ্যাঙ্গেল আমরা জানি ঋণাত্মক। এই যে সামনে কি বসাই দিবা? একটা মাইনাস চিহ্ন বসাই দিবা। আর থিটাটা যে এইভাবে বের করে নিবা, থিটাটা তো তুমি এখানে ক্যালকুলেটারে বসাই দিলে অটোমেটিক চলে আসবে। আমরা একটু পরে উদাহরণ দেখব, আমরা যখন উদাহরণ দেখব তখন জিনিসটা ক্লিয়ার হবে, ভালো কথা। এখন দেখো পরের পার্টটা, মানে তৃতীয় চতুর্ভাগে উদাহরণ যখন দেখব তখন তোমার জিনিসটা টোটালটা ক্লিয়ার হবে। হ্যাঁ, একটু ওয়েট করো, যারা এখনো টোটাল জিনিসটা ভালো মতো বুঝতেছো না একটু ওয়েট করো, উদাহরণ দেখলে বুঝে যাবা। আর আশা করি সবাই বুঝতে পারতেছো। হ্যাঁ, যদি তৃতীয় চতুর্ভাগে থাকে, থার্ড কোয়ার্ডিনেট, দেখো মডুলাসের মান কিন্তু সবসময় সেম। মডুলাস এনে এ স্কোয়ার বি স্কোয়ার, স্কোয়ার করে দিলে মাইনাস যা থাকুক সবই প্লাস হয়ে যাবে। মনে করে যে এইখানে মাইনাসে মাইনাস আইবি, তৃতীয় চতুর্ভাগে তো সবই নেগেটিভ। তাহলে এইখানে থিটা কোনটা হবে? এইটা। এখানেও থিটা বের করবো, tan ইনভার্স মডুলাস অফ মাইনাস বি মাইনাস এ, বাট ভ্যালু কিন্তু আগেরটাই আসবে। কেন? কারণ মডুলাসের ভিতর মাইনাস গিয়ে সব প্লাস হয়ে যাবে। এখন যারা অ্যান্টি ক্লকওয়াইজ নেবে, অ্যান্টি ক্লকওয়াইজ নেবে, তারা কি করবে? এইখান থেকে ঘুরে এই পর্যন্ত আসবে, তাই তো? কারণ জটিল সংখ্যা তো এই যে এইটা, জটিল সংখ্যা রিপ্রেজেন্টেশন ভেক্টরের মতো, এই যে এইটা। তা টোটাল অ্যাঙ্গেলটা কত হবে? এখান থেকে এই পর্যন্ত 180, সাথে আরো থিটা। তাহলে আর্গুমেন্ট হবে আর্গুমেন্ট অফ জেড হবে 180 প্লাস থিটা। এই তুমি এগুলোকে পাই দিয়েও লিখতে পারো, তুমি ডিগ্রিতে লিখো পাই মানে তো 180, কোনো সমস্যা নেই। আর যে কিনা ক্লকওয়াইজ নিবে, সে কি করবে? ক্লকওয়াইজ হবে এখান থেকে এই পর্যন্ত না, ক্লকওয়াইজ কিন্তু এখান থেকে এই পর্যন্ত। এখন দেখো এই যে টোটালটা হচ্ছে 180, এটা মুছে দিই, আচ্ছা এখানে লিখি মাইনাসে মাইনাস আইবে। যে ক্লকওয়াইজ নিবে সে নিবে এতটুক। তো আমরা জানি এখান থেকে এই পর্যন্ত পুরাটা হচ্ছে 180 থেকে বিয়োগ দিতে হবে কত? থিটা মাইনাস থিটা। দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180, তো আমি তো পুরাটা নিব না, আমি নিব শুধু এই পর্যন্ত। থিটা মাইনাস করতে হবে। এখন যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে, সামনে আরেকটা কি দিতে হবে? মাইনাস। এই যে আর্গ বা আর্গুমেন্ট অফ জেড ইকুয়ালস টু মাইনাস 180 মাইনাস থিটা। এই বাম পাশে কি দেখা যায়? দেখি তো। হ্যাঁ দেখা যায়। দেখো এই যে পুরাটা এখান থেকে এই পর্যন্ত 180, বাট আমরা তো পুরাটা নিব না, আমরা নিব এখান থেকে এই পর্যন্ত। 180 থেকে থিটা বিয়োগ, এটা যেহেতু ক্লকওয়াইজ পুরাটার সামনে একটা মাইনাস বসাই দিব, কাজ শেষ। ওকে, ভালো কথা। এখন এরপরে চতুর্থ চতুর্ভাগে দেখো চতুর্থ চতুর্ভাগে কি হবে? ফোর্থ কোয়াড্রেন্ট। ভালো করে বুঝো জিনিসগুলা,
বুঝতে পারলে পরে যখন ম্যাথগুলো করবা ভালো লাগবে, ম্যাথ করতে ভালো লাগবে। এইখানে একটা বিন্দু ধরো, এখানে হবে এ মাইনাস আইবি, চতুর্ভাগী এ মাইনাস আইবি, এ হচ্ছে পজিটিভ আর আইবিটা নেগেটিভ। এইখানে অ্যাঙ্গেল কোনটা হবে? এটা না? সেম থিটা ইকুয়ালস টু tan ইনভার্স বি এর জায়গায় আছে মাইনাস বি এর জায়গায় এ, বাট ভ্যালু সেম কারণ মডুলাসের মধ্যে মাইনাস গিয়ে সব প্লাসই হবে, অ্যাঙ্গেল সেমই আসবে। তো এখন যারা ঘড়ির কাঁটার বিপরীতে অ্যান্টি ক্লকওয়াইজ, তাদের জন্য আর্গুমেন্ট অফ জেড কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ, এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসতে হবে। তো এখান থেকে এই পর্যন্ত টোটালটা হচ্ছে 360, টোটালটা 360, সেখান থেকে মাইনাস করতে হবে থিটা। এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে, টোটালটা একবার ঘুরলে 360, সেখান থেকে থিটা মাইনাস করে দিব। তাহলে এই যে আর্গুমেন্ট হবে 360 ডিগ্রি মাইনাস থিটা, 360 ডিগ্রি মাইনাস থিটা অ্যান্টি ক্লকওয়াইজ। আর ক্লকওয়াইজ কি হবে? ক্লকওয়াইজ তো শুধু এই অ্যাঙ্গেলটা হবে, যে এই যে থিটা যেটা বের হইছে শুধু এতটুকুই তো ক্লকওয়াইজ, তাহলে এখানে হবে মাইনাস থিটা। কি হবে? মাইনাস থিটা। আর্গুমেন্ট অফ জেড সমান মাইনাস থিটা। তো পরে তো তুমি থিটার ভ্যালু বসাবা, এখান থেকে থিটার ভ্যালু বসাবা না? আচ্ছা আমি বসাই দেখাই। এই বাকিগুলো যে বসাইতেছি না, তোমরা কিন্তু বসাবা। দেখো এটা হবে মাইনাস থিটা মানে tan ইনভার্স মডুলাস অফ মাইনাস বি বাই এ, এখানে হবে 360 ডিগ্রি মাইনাস থিটা কত? tan ইনভার্স মডুলাস অফ মাইনাস বি বাই এ। থিটার ভ্যালু তো পরে না বসাই দেবা, এটা ক্যালকুলেটরে বসাইলে পেয়ে যাবা। এখন আমাকে বলো এই চারটা সবাই বুঝছো কিনা? পরে আমি যখন উদাহরণ দিব তখন তোমার কাছে আরো ক্লিয়ার হবে। এই জিনিসগুলো কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হওয়া তো উচিত। যেইভাবে বুঝাইছি ক্লিয়ার হওয়া উচিত না? ক্লিয়ার হওয়া তো উচিত। এই তোমরা কি বুঝছো? হ্যাঁ, রাফি বলছে ক্লিয়ার। ভেরি গুড। তোমরা যখন বুঝতে পারো তখন তো ভালো লাগে, কারণ অনেক কষ্ট করি তোমাদেরকে ভালো মতো বোঝানোর জন্য। তো তোমরা যখন বুঝতে পারো তখন ভালো লাগে যে না, আসলে এই কষ্টটা সার্থক হয়েছে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা যখন রিটেনে করব, শোনো এমসিকিউতে যখন ম্যাথ আসে না, এগুলা অপশন কিন্তু কোনো সময় ক্লকওয়াইজ থাকে, কোনো সময় অ্যান্টি ক্লকওয়াইজ, বুঝতেছো? তো এমসিকিউতে যখন ম্যাথ করবা তখন শুধু ক্লকওয়াইজ তুমি অ্যান্সার বের করলা, দেখলো ওই অ্যান্সার অপশনে নাই, বা শুধু অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে তুমি বের করলা, ওই অপশন অ্যান্সারে নাই, তাহলে কি ওটা ভুল না? তখন তুমি অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে করে মিললো না, তখন ক্লকওয়াইজ দিয়ে করে দেখবো ওই অপশনটা অ্যান্সারে আছে কিনা। তো এমসিকিউতে কিন্তু এরকম ভালো পেঁচায়, দুইভাবেই চেষ্টা করে দেখতে হবে উত্তর দুইটার মধ্যে কোনটা আছে। কথা হচ্ছে বুঝছি একদম আগুন। আরে অনেক ধন্যবাদ। এই আব্দুল্লাহ মারুফ কি বলছে? এত বড় কমেন্ট। ভাইয়া কমপ্লেক্স নাম্বারে তো অ্যাঙ্গেল মাইনাস পাই। হ্যাঁ, এটা বুঝাবো তো। এই বেটা, এটা বুঝাইতে দেও না মারুফ, তোমার প্রশ্ন এখনই বুঝাবো। ওই পর্যন্ত তো যাই নাই, তারপরে দেখাইতেছি। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে অ্যাঙ্গেলগুলা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ বের করলাম না, সরল রেখায়ও কিন্তু কার্তেশীয় থেকে পোলারে কনভার্সনে এরকম অ্যাঙ্গেল বের করছি। এখন এই রকম অ্যাঙ্গেল আমরা যা বের করছি সবই সত্য। তুমি মডুলাস এবং আর্গুমেন্টের বেলায় অ্যাঙ্গেল যখন বের করবা, আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যা বের করছি সবই আসলে সত্য। কিন্তু আমরা যে গ্রহণ করবো, ধরো আমাদের কাছে তো একটা অ্যাকসেপ্টেন্স আছে, তাই না? ধরো আমি তোমাকে বললাম যে তোমার চার ভাইকেই তুমি সমান রেসপেক্ট করো, সম্মান করো। কিন্তু আমি যদি বলি এই চারজনের মধ্যে সবচাইতে বেশি তোমাকে কে আদর করে, অবশ্যই তুমি একজনকে বাছাই করবা। তুমি মনে এরকম না যে চার ভাইয়ের মধ্যে কেউ তোমাকে আদর করে না, সবাই আদর করে, সবাই ভালো, বাট একজন তো থাকবে বা দুইজন থাকবে যাদেরকে তুমি সিরিয়ালি চুজ করবে না, এ সবচেয়ে বেশি ভালো, ও আরো বেশি ভালো, এইভাবে। তো ঘটনা হচ্ছে এইভাবে আমরাও চুজ করে নিব, বা আমাদের যে স্যাররা আছেন উনারাও চুজ করে নেবেন। যে কিভাবে চুজ করব, দেখো আমরা এটা ধরো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড, এটা ফোর্থ। এন্ড কথা হচ্ছে যে আমরা কখন কোনটা করব। ধরো রিটেনে তোমাকে বের করতে বললো, রিটেনে তুমি কখন ক্লকওয়াইজ নিবা, কখন অ্যান্টি ক্লকওয়াইজ। এইটা বের করার জন্য মানে ফিক্স ধরা হয়েছে অ্যাঙ্গেল অফ রোটেশনকে। অ্যাঙ্গেল অফ রোটেশন যেদিকে কম হবে, আচ্ছা ডান দিকে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়। অ্যাঙ্গেল অফ রোটেশন, এটা হচ্ছে রোটেশন। অ্যাঙ্গেল অফ রোটেশন যেদিকে কম সেইটাকে আমরা বিবেচনা করব। কিন্তু তুমি যদি
এই অ্যাঙ্গেল অফ রোটেশন বিবেচনা না করে আমি যেভাবে শিখাইছি ওইভাবেও করো, তাও ভুল না। কিন্তু সচরাচর যেমন ধরো কেমনে বলা যায়, কেমনে উদাহরণ দেই, মানে ওইটাও ভুল না, কিন্তু সবার অ্যান্সার যাতে একই টাইপের আসে বা সবাই যেন একই স্ট্যান্ডার্ড। ধরো ওই যে হিসাবের জন্য ওই যে দূরত্বের একক, কিলোমিটারও একক, মাইলও একক, কিলোমিটারও ইউজ করা যায়, মাইলও ইউজ করা যায়, তবে সারা বিশ্বের সবাই যাতে একই জিনিস বা একই স্ট্যান্ডার্ড মেনে চলে, এই জন্য এসআই একক বা আন্তর্জাতিক একক ধরা হয়েছে কিলোমিটারকে। তুমি মনে করো এক জায়গায় গিয়ে বললাম মাইল, এক জায়গায় কিলোমিটার, ঝামেলা লাগবে না? এই জন্যে সবাই যাতে মানে তুমি করলে অ্যান্টি ক্লকওয়াইজ, আমি করলাম ক্লকওয়াইজ, এই ঝামেলা যাতে না হয়, এই জন্য একটা ফিক্স ধরে নেওয়া হয়েছে না, যে তোমরা সবাই অ্যাঙ্গেল অফ রোটেশনটাকে ফিক্স ধরে নেও, যেই দিকে রোটেশন কম, মানে যেই দিকে অ্যাঙ্গেল অফ রোটেশন কম সেটাকে তুমি অ্যান্সার ধরো, সেটাকে তুমি অ্যান্সার ধরো। আবার বলতেছি, যেই দিক থেকে গেলে অ্যাঙ্গেল অফ রোটেশন কম সেই দিক থেকে তুমি অ্যান্সার ধরো। দেখো ধরো একটা বিন্দু যদি প্রথম চতুর্ভাগে থাকে, তাইলে এককের ধনাত্মক দিকে অ্যান্টি ক্লকওয়াইজ গেলে অ্যাঙ্গেল অনেক ছোট, আর ক্লকওয়াইজ গেলে অ্যাঙ্গেল অনেক বড়। দেখো অ্যাঙ্গেল অফ রোটেশন অনেক বড়, দেখো কোনটা বড়, এটা বড়, এটা ছোট, তো আমরা নিব ছোটটা, আমরা নিব কোনটা, ছোটটা। যখন বিন্দুটা প্রথম চতুর্ভাগে থাকবে, যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তার অ্যাঙ্গেল অফ রোটেশন মানে রোটেশনের অ্যাঙ্গেল হবে কম, আর ক্লকওয়াইজ ঘুরলে বেশি, তো আমরা বেশিটা নিব না, আমরা নিব যেটাতে অ্যাঙ্গেল অফ রোটেশন কম। তো ফার্স্ট চতুর্ভাগে আমরা নিব অ্যান্টি ক্লকওয়াইজ। কোনটা নিব, অ্যান্টি ক্লকওয়াইজ, মনে রাখো যে অ্যান্টি, কারণ অ্যান্টি ক্লকওয়াইজে গেলে পরে অ্যাঙ্গেল অফ রোটেশনটা ছোট হয়, এতটুকু জিনিস তোমরা বুঝবা আশা করি। তারপরে দ্বিতীয় চতুর্ভাগে, ধরো দ্বিতীয় চতুর্ভাগে এখানে একটা বিন্দু আছে, এইটার বেলা তো সেম, যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে তার অ্যাঙ্গেল হবে এটুক, আর যে ক্লকওয়াইজ ঘুরবে তার অ্যাঙ্গেল হবে এটুক। দেখেই বোঝা যায় কম কোনটাতে, যেই দিকে কম অ্যাঙ্গেল অফ রোটেশন, যেই দিকে কম এখানে অ্যাঙ্গেল অফ রোটেশন। আচ্ছা এটাকে কম লেখাটা ডান পাশে দেখা যায়, হ্যাঁ দেখা যায়। আচ্ছা যারা দেখতে পারতেছে না তারা মনে রাখো, ডান পাশে যেদিকে কম এখানে লিখছি অ্যাঙ্গেল অফ রোটেশন যেদিকে কম সেইটা বিবেচনা করবো। তাহলে এখানেও দেখো, এখানে ওই যে অ্যাঙ্গেল অফ রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজেরটা কম, কোন দিকেরটা কম, অ্যান্টি ক্লকওয়াইজেরটা কম, এই জন্য আমরা বিবেচনা করবো কোনটা, অ্যান্টি ক্লকওয়াইজেরটা, এই দুইটাতে অ্যান্টি ক্লকওয়াইজেরটা। ওকে ফাইন। তারপরে ধরো একটা বিন্দু তৃতীয় চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে আছে, না গাইলাম, তৃতীয় চতুর্ভাগে আছে, তো যে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে সেটা হবে এটুক, আর যে ক্লকওয়াইজ ঘুরবে তার হবে এটুক। তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখেই বোঝা যায় ক্লকওয়াইজেরটা অ্যাঙ্গেল অফ রোটেশন কম, তাহলে এখানে নিতে হবে ক্লকওয়াইজেরটা। আর চতুর্থ চতুর্ভাগেরটা তো সবাই চোখ বন্ধ করেই বলে দিতে পারবা যে চতুর্থ চতুর্ভাগেরটা অটোমেটিক কি হবে, ক্লকওয়াইজই হবে, কারণ এই যে ক্লকওয়াইজ ঘুরলে মাত্র এটুক, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এই পুরাটা ঘুরে আসতে হবে। তো আমার কম হবে কোনটা, অবশ্যই ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ কম হবে, ক্লকওয়াইজ কম।